হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লার্ন উইথ খান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। সামনে অনুষ্ঠিত হতে যাচ্ছে 99তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা 2024। এই পরীক্ষা 2024 সালের নভেম্বর মাসে প্রথম সপ্তাহে শুরু হবে। ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা বাংলাদেশে ব্যাংকার্সদের পেশাগত দক্ষতা বৃদ্ধির একটি প্রফেশনাল এক্সাম, অর্থাৎ আমরা যারা ব্যাংকার রয়েছি তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য এই পরীক্ষাটি একটি মাপকাঠি হিসেবে গণ্য করা হয়ে থাকে। ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা পরিচালনা করে আইবিবি, ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ। এই পরীক্ষা দুইটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্ব JAIBB এবং দ্বিতীয় পর্ব AIBB। প্রথম পর্বের পূর্ণরূপ হচ্ছে জুনিয়র অ্যাসোসিয়েট অফ ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ এবং দ্বিতীয় পর্বের পূর্ণরূপ হচ্ছে AIBB, অ্যাসোসিয়েট অফ ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ। প্রথম পর্বে বাধ্যতামূলক 6টি বিষয়ের উপর পরীক্ষা দিতে হয় এবং দ্বিতীয় পর্বে বাধ্যতামূলক বিষয় 5টি এবং ঐচ্ছিক বিষয় বা অপশনাল সাবজেক্ট 1টি, মোট 6টি। অর্থাৎ প্রথম পর্বে 600 মার্কের পরীক্ষা এবং দ্বিতীয় পর্বেও 600 মার্কের পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষায় প্রতি সাবজেক্টের পূর্ণমান হচ্ছে 100। এই 100 মার্কের পরীক্ষায় পাস মার্ক হচ্ছে 45 বা 45, অর্থাৎ 45% মার্ক পেলে একটি বিষয়ে উত্তীর্ণ হিসেবে গণ্য করা হয়। ব্যাংকিং ডিপ্লোমার প্রথম পর্বের প্রথম সাবজেক্ট হচ্ছে মনিটারি অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেম। এই মনিটারি অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেম এর সাবজেক্ট কোড হচ্ছে 101। এই বইটিতে মোট 60টি মডিউল রয়েছে, মডিউল 1 টু মডিউল 7। আমরা আজকে মডিউল 1 সম্পর্কে শিখব। মডিউল 1 এর টপিক হচ্ছে মানি অ্যান্ড মনিটারি সিস্টেম। তো প্রিয় ভিউয়ার্স, আমরা মডিউল 1 সম্পর্কে জানি। আমি আবারও বলছি, মডিউল 1 এর টপিক হচ্ছে মানি অ্যান্ড মনিটারি সিস্টেম। হোয়াট ইজ মানি? টাকা কাকে বলে? মানি ইজ হোয়াট মানি ডাজ, অর্থাৎ আমরা টাকা দিয়ে যা করতে পারি সেটাই টাকা। ইন সিম্পল ওয়ার্ড, ইন ব্রড ওয়ার্ড, মানি ইজ আ থিং দ্যাট ইজ ইউজড জেনারেলি অ্যাজ এ মিডিয়াম অফ এক্সচেঞ্জ, অর্থাৎ বিনিময়ের মাধ্যম হিসেবে সর্বজন স্বীকৃত ভাবে যা ব্যবহৃত হয় তাকেই আমরা মানি বলি, মানি বা টাকা বলি। যেমন আমার হাতে একটি টাকা দেখা যাচ্ছে, এটি 200 টাকার নোট। এই নোটটি বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইস্যুকৃত এবং প্রথম পাতায় মানে ফ্রন্ট পেজে লেখা আছে, চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। নিচে লেখা আছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দায়িত্বে প্রবর্তিত, গভর্নর বাংলাদেশ ব্যাংক। এটি কাগজের মুদ্রা। পাশাপাশি আরো মুদ্রা রয়েছে আমাদের দেশে, সেটি হচ্ছে যেমন এটি হচ্ছে একটি কয়েন, এটি 5 টাকার কয়েন, 5 টাকার ধাতব মুদ্রা। তাহলে মুদ্রা মূলত দুই ধরনের, একটি হচ্ছে কাগজের মুদ্রা, একটি হচ্ছে ধাতব মুদ্রা। কাগজের মুদ্রাকে ইংরেজিতে বলা হয় পেপার কারেন্সি, ধাতব মুদ্রাকে বলা হয় কয়েন। কাগজের মুদ্রা প্রচলনের অনেক পূর্বেই এই ধাতব মুদ্রার প্রচলন হয়েছিল আমাদের এই বিশ্বে। মুদ্রা প্রচলনের পূর্বে যখন অর্থাৎ মুদ্রা যখন ছিল না, তখন মানুষ আসলে তাদের যে বিনিময় করাটা সেটা কিভাবে হতো, এই প্রথাটার নাম ছিল বিনিময় প্রথা বা বার্টার সিস্টেম। এই বার্টার সিস্টেমে অর্থাৎ আমার যে জেলে তার কাছে মাছ রয়েছে, আবার যিনি তাঁতি তার কাছে কাপড় রয়েছে। তো তাঁতির প্রয়োজন খাদ্য মাছ, আবার জেলের প্রয়োজন পোশাক। তো তাঁতি এবং জেলে অর্থাৎ দুই পেশাজীবী মানুষের তার নিজস্ব চাহিদা পূরণের স্বার্থে একজনের পণ্য আরেকজনের কাছে বিনিময় করার যে প্রথা প্রচলিত ছিল বিশ্বে অতীতে বা আদিম সমাজ ব্যবস্থায়, তাকে বলা হয় বিনিময় প্রথা, বার্টার সিস্টেম। এই বার্টার সিস্টেমের নানা জটিলতা এবং সমস্যা থেকে পরিত্রাণের জন্যই মূলত এই মুদ্রা বা টাকার উদ্ভব হয়। তাহলে মানি কাকে বলে? হোয়াট ইজ মানি? অ্যান্সার ইজ, মানি is a thing that is generally acceptable as a medium of exchange, অর্থাৎ বিনিময়ের মাধ্যম হিসেবে সর্বজন স্বীকৃতভাবে
যা ব্যবহৃত হয় তাই টাকা বা অর্থ বা মানি। দ্বিতীয় টপিক, ফাংশনস অফ মানি, অর্থাৎ অর্থের কার্যাবলী। ফাংশনস অফ মানি, অর্থের কাজ মূলত চারটি। অর্থের কাজ মূলত চারটি। নাম্বার 1, মিডিয়াম অফ এক্সচেঞ্জ, যার বাংলা হচ্ছে বিনিময়ের মাধ্যম। নাম্বার 2, স্টোর অফ ভ্যালু, যার বাংলা হচ্ছে মূল্যমান সংরক্ষণ। নাম্বার 3, ইউনিট অফ অ্যাকাউন্ট, এর অর্থ হচ্ছে হিসাবের একক। এবং নাম্বার 4, স্ট্যান্ডার্ড অফ ডেফার্ড পেমেন্ট, অর্থাৎ ভবিষ্যতে কোনো কিছু পরিশোধ করতে হবে তার মাধ্যম হিসেবেও টাকা বা মানি ব্যবহৃত হয়। তাহলে আবার বলি, ইউনিট অফ মিডিয়াম অফ এক্সচেঞ্জ, ইউনিট অফ অ্যাকাউন্ট, স্ট্যান্ডার্ড অফ ডেফার্ড পেমেন্ট অ্যান্ড স্টোর অফ ভ্যালু, এই চারটি কাজ মানি সম্পাদন করে থাকে। যেই উপাদানের মধ্যে এই চারটি বৈশিষ্ট্য রয়েছে বা যেই উপাদান কর্তৃক এই চারটি কাজ সম্পাদন করা যায় আমরা তাকেই মানি বলবো। তাহলে মানি অ্যাজ এ মিডিয়াম অফ এক্সচেঞ্জ, মানি অ্যাজ এ ইউনিট অফ অ্যাকাউন্ট, মানি অ্যাজ এ স্টোর অফ ভ্যালু, মানি অ্যাজ এ স্ট্যান্ডার্ড অফ ডেফার্ড পেমেন্ট। আমি সংক্ষেপে বিষয়গুলো বলছি। মানি অ্যাজ এ মিডিয়াম অফ এক্সচেঞ্জ, ধরুন আপনি 1 কেজি মাংস ক্রয় করবেন, তাহলে আপনি এটাকে অর্থের মূল্যে পরিমাপ করতে পারেন। 1 কেজি গরুর মাংস ক্রয় করার জন্য তার মূল্য হতে পারে 600 টাকা, 700 টাকা অথবা অন্য কোনো যে কোনো পরিমাপ হতে পারে। তাহলে আপনি আপনার পণ্যদ্রব্য টাকার মাধ্যমে ক্রয় করতে পারতেছেন। আপনি একটি শার্ট ক্রয় করবেন, ধরুন শার্টের মূল্য হচ্ছে 1000 টাকা, তাহলে আপনি ওই শার্টের মূল্যকে টাকায় পরিমাপ করতে পারতেছেন। বিনিময়ের মাধ্যম, মিডিয়াম অফ এক্সচেঞ্জ, অর্থাৎ আপনি কোনো কিছু যদি বিনিময় করতে চান সেটা অর্থের মাধ্যমে বিনিময় করতে পারেন। দেন ইউনিট অফ অ্যাকাউন্ট, যে কোনো কিছু টাকায় পরিমাপ করা যায়। ধরুন আপনার জমি রয়েছে স্থাবর সম্পত্তি, আপনার টেলিভিশন রয়েছে স্থাবর সম্পত্তি, আবার আপনার সঞ্চয় রয়েছে অথবা আপনার অস্থাবর অন্য কোনো সম্পত্তি রয়েছে। তো যে কোনো সম্পত্তিকে আপনি টাকায় রূপান্তর করতে পারেন। ইউনিট অফ অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার 10% জমি রয়েছে, এই 10% জমিকে আপনি হিসাবের একক হিসাবে যখন উপস্থাপন করবেন, তাহলে ওইখানকার যেই এলাকায় আপনার জমি অবস্থিত সেই এলাকার যে জমির বাজার মূল্য তার ভিত্তিতে মূলত ওই জমির মূল্য নির্ধারণ করা হয়। তাহলে 10% জমি, প্রতি শতাংশ যদি 5 লক্ষ টাকা করে হয়, 10% জমির মূল্য হয়ে যাবে 50 লক্ষ টাকা। প্রতি শতাংশ যদি 1 লক্ষ টাকা করে হয়, 10% জমির মূল্য হবে 10 লক্ষ টাকা। তাহলে আমরা যে কোনো কিছুকে ইউনিট অফ অ্যাকাউন্ট মানি হিসাবে ট্রিট করি, অর্থাৎ মানি ওয়ার্কস অ্যাজ এ ইউনিট অফ অ্যাকাউন্ট, হিসাবের একক হিসাবে মানি ব্যবহৃত হয়। মানির তৃতীয় যে কাজ সেটা হচ্ছে মানি অ্যাজ এ স্ট্যান্ডার্ড অফ ডেফার্ড পেমেন্ট। ধরুন আপনি কোনো একটি বাসায় ভাড়া থাকেন, আগা 1 মাস পরে বাসা ভাড়া দিতে হবে, তো এটি ভবিষ্যতে পরিশোধের বিষয়। তাহলে আপনাকে বাসা ভাড়া যে দিতে হবে এটা পরিশোধ আপনি কিভাবে করবেন? টাকায় করবেন। ধরুন আপনি ইন্স্যুরেন্স করেছেন, ইন্স্যুরেন্স প্রিমিয়াম আপনাকে দিতে হবে, এটা ভবিষ্যতে পরিশোধের বিষয়, তাহলে আপনি এটা কিভাবে দিবেন? টাকায় দিবেন। ধরুন আপনি কারো কাছ থেকে ঋণ নিয়েছেন, তাহলে ঋণের সুদ দিতে হবে, ভবিষ্যতে ঋণের সুদ দিতে হবে, এটি কিভাবে আমরা পরিমাপ করব? টাকায় পরিমাপ করব। ধরুন আপনি কোনো একটি দোকান ভাড়া নিয়েছেন, তাহলে তার যে ভাড়া দিতে হবে মাস শেষে সেটি আপনি কিভাবে দিবেন? টাকায় দিবেন। আপনি ভূমি ব্যবহার করছেন, ভূমি ব্যবহার করার জন্য সরকারকে খাজনা দিতে হয়, বাৎসরিক খাজনা দিতে হয়, খাজনা আপনি কিভাবে দিবেন? টাকায় দিবেন। তাহলে ভবিষ্যতে কোনো কিছু পরিশোধের জন্য যে মাধ্যম ব্যবহৃত হয় সেটিও মূলত টাকা বা মানি। মানি ওয়ার্কস অ্যাজ এ স্ট্যান্ডার্ড অফ ডেফার্ড পেমেন্ট। অর্থের চতুর্থ যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে স্টোর অফ ভ্যালু, অর্থাৎ আপনার কাছে যদি কোনো সম্পদ থাকে সেটিকে আপনি টাকায় রূপান্তর করে সংরক্ষণ করতে পারেন। ধরুন আপনার কাছে স্বর্ণ রয়েছে, অথবা আপনার কাছে ফার্নিচার রয়েছে, অথবা আপনার কাছে সবজি রয়েছে,
অথবা আপনার কাছে অন্য কোনো পচনশীল দ্রব্য রয়েছে বা খাদ্য রয়েছে। এখন একটা নির্দিষ্ট সময় পরে এই খাদ্যদ্রব্য নষ্ট হয়ে যেতে পারে। আপনি যদি এটি বিক্রি করে টাকা সংরক্ষণ করেন, এই টাকায় রূপান্তর করেন এবং সেই টাকার সংরক্ষণ আপনি করতে পারবেন। ধরুন আপনার গবাদি পশুর খামার রয়েছে, সেই খামার থেকে আপনার দিনে 10 লিটার গরুর দুধ উৎপাদিত হয়। এখন এই গরুর দুধ হচ্ছে একটি পচনশীল খাদ্য, নির্দিষ্ট সময় পরে এটি নষ্ট হয়ে যাবে। আপনি যদি এই দুধ বাজারে বিক্রি করেন, বিক্রি করে যে টাকা পাবেন এই টাকা আপনি সংরক্ষণ করতে পারবেন। অথবা আপনার একটি ডেইরি ফার্ম আছে, সেই ফার্মে অথবা আপনার পোল্ট্রি ফার্ম রয়েছে, সেই ফার্মে আপনার 100 ব্রয়লার মুরগি রয়েছে। এখন আপনি চাচ্ছেন এই ফার্ম বিক্রি করে দিবেন বা এই ফার্মের ব্যবসা আর আপনি করবেন না, তাহলে আপনার যে ব্রয়লার মুরগিগুলো রয়েছে এই মুরগিগুলোকে যদি আপনি বিক্রি করে দেন এবং বিক্রিকৃত টাকা আপনি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে পারবেন। কিন্তু আপনার যে মুরগি রয়েছে এই মুরগি কিন্তু আপনি ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদে সংরক্ষণ করতে পারবেন না। আপনার পুকুরে মাছ রয়েছে, আপনি মাছ ভবিষ্যতের জন্য দীর্ঘ সময় সংরক্ষণ করতে পারবেন না, কারণ এগুলো পচনশীল দ্রব্য। কিন্তু এই সম্পদকে যদি আপনি বিক্রি করে দেন, বিক্রিত অর্থ আপনি সংরক্ষণ করতে পারবেন। এবার আসেন স্থাবর সম্পত্তি। আপনার জমি রয়েছে, সেই জমি আপনি যদি বিক্রি করে দেন কারো কাছে, বিক্রি করে প্রাপ্ত যে অর্থ সেই অর্থ আপনি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে পারবেন। যে কোনো সম্পত্তি, যে কোনো স্থাবর অস্থাবর সম্পদকে আপনি টাকায় রূপান্তর করে তা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে পারবেন। অর্থাৎ আমরা ভবিষ্যতের জন্য কোনো কিছু যখন সংরক্ষণ করতে যাই সেটিকে অর্থে রূপান্তর করেই সংরক্ষণ করি। এটিকে বলা হয় মানি ওয়ার্কস অ্যাজ আ স্টোর অফ ভ্যালু। তাহলে অর্থের কাজ বা ফাংশন অফ মানি মূলত 4টি। মানি অ্যাজ এ মিডিয়াম অফ এক্সচেঞ্জ, অর্থাৎ অর্থ বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। মানি অ্যাজ এ স্টোর অফ ভ্যালু, অর্থাৎ অর্থ ভবিষ্যতে মূল্য সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। মানি অ্যাজ এ ইউনিট অফ অ্যাকাউন্ট, অর্থাৎ অর্থ হিসাবের একক হিসাবে ব্যবহৃত হয়। এবং মানি ওয়ার্কস অ্যাজ এ স্ট্যান্ডার্ড অফ ডেফার্ড পেমেন্ট, ভবিষ্যতে কোনো কিছু পরিশোধ করতে হবে বা কোনো বকেয়া পরিশোধ করতে হবে সেটিও পরিমাপ অর্থের ভিত্তিতে করা হয়। এবার আসুন কাইন্ডস অফ মানি। একটি প্রশ্ন ব্যাংকিং ডিপ্লোমা প্রথম পর্বের এই মনিটারি অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেমে প্রায় সময়ই পরীক্ষায় আসে, সেটি হচ্ছে ন্যারো মানি, ব্রড মানি, M1 M2। ন্যারো মানি বলতে বোঝানো হয় কারেন্সি আউটসাইড ব্যাংক প্লাস ডিমান্ড ডিপোজিট। কারেন্সি আউটসাইড ব্যাংক অর্থাৎ ব্যাংকের বাইরে যে অর্থ আছে সেটি, এবং ডিমান্ড ডিপোজিট যেটা আমরা চাইলেই ব্যাংক থেকে উত্তোলন করতে পারি, এই দুটো মিলে হয় M1। এই M1 কে বলা হয় ন্যারো মানি। আমি আপনাকে দেখাচ্ছি, যেমন এটি একটি 200 টাকার নোট। এই টাকাটি ব্যাংকের বাইরে আছে, কারেন্সি আউটসাইড ব্যাংক। এটি পেপার কারেন্সি, এটিকে লিগাল টেন্ডার মানি বা ফিয়াট মানিও বলা হয়। অথবা এটি একটি মুদ্রা, এটি 5 টাকার মুদ্রা। এই মুদ্রা, এটা কারেন্সি আউটসাইড ব্যাংক, এটি ন্যারো মানি বা M1। আরো একটি জিনিস আপনাদের দেখাচ্ছি, যেমন এটি একটি চেক বই, চেক বইয়ের পাতা। এই চেক বই দিয়ে আমরা ব্যাংক থেকে টাকা তুলতে পারি, এটিকে বলা হয় ডিমান্ড ডিপোজিট। আচ্ছা, আমাদের আরো একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, সেটি হচ্ছে এটি একটি ডেবিট কার্ড। এই কার্ড দিয়ে আমরা এটিএম বুথ থেকে টাকা তুলতে পারি। তো ন্যারো মানি বা M1 বলতে বোঝানো হচ্ছে কারেন্সি আউটসাইড ব্যাংক প্লাস ডিমান্ড ডিপোজিট, অর্থাৎ আমাদের হাতে সংরক্ষিত টাকা পাশাপাশি চেক বা ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড অথবা অন্য কোনো ইলেকট্রনিক্স মাধ্যমে আমরা যে টাকা সংরক্ষণ করি, এটি M1। M2 বা ব্রড মানি হচ্ছে M1 প্লাস টাইম ডিপোজিট। যেমন আমরা ব্যাংকে দীর্ঘমেয়াদে সংরক্ষণ করি একটি অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের সঞ্চিত অর্থ, এটিকে বলা হয় FDR, ফিক্সড ডিপোজিট রিসিট। আমরা যে FDR করি এটি চাইলে আমরা তাৎক্ষণিক ভাঙি না, ভাঙা যায় যদিও, কিন্তু সাধারণত ভাঙা হয় না, কারণ FDR একটি নির্দিষ্ট সময়ের জন্য করা হয়। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ নির্দিষ্ট সময়ের জন্য করা হয়। তো এই বিনিয়োগগুলো যেগুলো টাইম ডিপোজিট, দীর্ঘমেয়াদে যে ডিপোজিট রাখা হয়, সেটিকে বলা হয় ব্রড মানি। M1 ন্যারো মানি, M2 ব্রড মানি। M2 এর ভিতরে M1 প্লাস টাইম ডিপোজিট, কারেন্সি আউটসাইড ব্যাংক,
ডিমান্ড ডিপোজিট প্লাস টাইম ডিপোজিট, এই তিনটি মিলে হয় M2। তাহলে আজকের ভিডিওটি এইখানেই সমাপ্ত। আমরা আজকে শিখলাম হোয়াট ইজ মানি, ফাংশন অফ মানি, কাইন্ডস অফ মানি। আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন। একেবারেই সাবলীলভাবে, সহজভাবে এই ব্যাংকিং ডিপ্লোমার প্রথম সাবজেক্ট মনিটারি অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেম এর প্রথম পর্ব মানি অ্যান্ড মনিটারি সিস্টেম সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোকপাত করলাম। আমি রাজীব খান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। লার্ন উইথ খানের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।